বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাউদ আল ফয়সাল রাজু, প্রভাষক গণিত বিভাগ, বাংলাদেশ নৌবাহিনী ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, খুলনা। আমরা জানি আমাদের এই পৃথিবীতে দুই ধরনের ঘটনা আমাদের চোখের সামনে থাকে, একটি বাস্তব, একটি অবাস্তব। যদিও অবাস্তব ঘটনা ঘটে না বা চোখে দেখা যায় না, তবুও আমাদের কল্পনাতে থাকে। ঠিক তেমনি সংখ্যা, অর্থাৎ আমরা সারাদিন দৈনন্দিন কার্যক্রমে যে সকল সংখ্যা বা গাণিতিক হিসাব করি, সেই সকল সংখ্যারও একটি দুনিয়া আছে, যেটিকে আমরা সংখ্যা জগৎ বা জটিল সংখ্যা জগৎ বলে থাকি। এই সংখ্যা জগতেও দুই ধরনের সংখ্যা আছে, একটি বাস্তব সংখ্যা, একটি অবাস্তব সংখ্যা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বাস্তব সংখ্যা, আর এটি আছে উচ্চ মাধ্যমিক গণিতের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। তাহলে বন্ধুরা, আমরা এখন শুরু করি বাস্তব সংখ্যা। তো ভিউয়ার্স, আমরা যে কথাটি বলছিলাম যে সংখ্যা জগৎকে জটিল সংখ্যা জগৎ বলা হয়। জটিল সংখ্যা জগতে দুই ধরনের সংখ্যা থাকে, একটি বাস্তব সংখ্যা, অন্যটি অবাস্তব সংখ্যা। এখন আমরা দেখি বাস্তব সংখ্যা কি জিনিস আর অবাস্তব সংখ্যা কি জিনিস। আমরা বলছি যে সকল সংখ্যাকে বর্গ করলে ধনাত্মক মান পাওয়া যায়, যে সকল সংখ্যাকে বর্গ করলে ধনাত্মক মান পাওয়া যায়, সে সকল সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলে থাকি। যেমন 2 এর বর্গ করলে আমরা পাই 4, যেটিকে ধনাত্মক বলি। -2 বর্গ করলে 4, এটিও ধনাত্মক। √2 এটিকে বর্গ করলে 2, এটিও ধনাত্মক। কিন্তু √-2 একে যদি আমরা বর্গ করি তাহলে পাই -2, এটা নেগেটিভ। সেক্ষেত্রে আমরা বলতে পারি 2 - 2 √2 এ জাতীয় সকল সংখ্যা বাস্তব সংখ্যা, কিন্তু √-2 এ জাতীয় সংখ্যাগুলোকে আমরা বলবো অবাস্তব সংখ্যা। ভিউয়ার্স, আরো একটি কথা বলে রাখা ভালো, এই বাস্তব সংখ্যার আরো শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন আছে, যেটি থেকে আমরা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আমাদের এই বাস্তব সংখ্যার শেষ, অর্থাৎ দ্বিতীয় লেকচারে আমরা আলোচনা করব। এটি হলো বাস্তব সংখ্যার প্রথম লেকচার। তাহলে আমরা আসি আমাদের এই প্রথম লেকচারের পরবর্তী টপিকে। ভিউয়ার্স, আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো পরম মান বা মডুলাস। সংক্ষেপে এটিকে আবার মড বলা হয়, ইংরেজিতে বলা হয় অ্যাবসলিউট ভ্যালু। আমরা প্রথমে সংখ্যা দেখব। 0 থেকে কোনো সংখ্যার দূরত্বকে ওই সংখ্যার মডুলাস বা মড বা পরম মান বলা হয়। যেমন 0 থেকে যদি আমরা 2 পর্যন্ত যাই তাহলে 1 ঘর 2 ঘর, সেজন্য আমরা বলছি মডুলাস। এই চিহ্নকে আমরা মড বা মডুলাস চিহ্ন বা পরমান চিহ্ন বলে থাকি। মডুলাস অফ 2 এর মানে হলো 2, তার মানে 0 থেকে 2 পর্যন্ত দূরত্ব হচ্ছে 2 ঘর। তেমনি ভাবে 0 থেকে -3 পর্যন্ত দূরত্ব কি আমরা নিঃসন্দেহে বলবো না -1 ঘর, -2 ঘর, -3 ঘর। সেক্ষেত্রে আমরা বলবো 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তার মানে হলো মডুলাস অফ -3 এর মানে 3। তাহলে আমরা এখন সহজে একটি নোট নিতে পারি। নোটটি হলো মডুলাস চিহ্নের মধ্যে ধনাত্মক বা ঋণাত্মক যাই থাকুক না কেন উত্তর হবে ধনাত্মক। তার একটি মাত্র কারণ, মডুলাসের সংজ্ঞা হলো 0 থেকে ওই সংখ্যার দূরত্ব, আর আমরা জানি দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, সেক্ষেত্রে উত্তর সর্বদা হবে ধনাত্মক। এখন আমরা আমাদের এই সূত্র বা এই বেসিক এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা একটি অঙ্ক করব। অঙ্কটির নাম হলো মান নির্ণয় করো। তাহলে ভিউয়ার্স, আমরা একটি অঙ্কে চলে যাই। ভিউয়ার্স, আমাদের অঙ্কটিতে বলছে মান নির্ণয় করো। সেখানে আছে 13 প্লাস মডুলাস অফ -1 - 4। একটি বিষয় এখানে দেখতে হবে, এই -1 - 4 কিন্তু মডুলাস বা পরম মান চিহ্নের ভিতরে, আর -3 এটি কিন্তু পরম মান চিহ্নের বাইরে, আবার একটি পরম মান চিহ্ন, তার মধ্যে -1। তাহলে আমরা অঙ্কটি শুরু করি। ভিউয়ার্স, আমাদের কনসেপ্ট অনুযায়ী আমরা লিখলাম, দেওয়া আছে অঙ্কটি, তারপরে 13 প্লাস
এর ভিতরে আমরা একটি সরল করলাম, ক্যালকুলেশন করলাম, -1 -4 -5। এটি যেহেতু মডুলাস না, রেখে দিলাম, এটিকে রেখে দিলাম। এখন মডুলাস তুলে দিব। মডুলাস তুলে দিলে -5 বাইরে আসলে হবে +5, এই মাইনাস এবং -8 বাইরে আসলে হবে +8। সেক্ষেত্রে আমার অঙ্কটি সরল করার পর উত্তর আসে 7। অর্থাৎ এই মান নির্ণয় যে অঙ্কটি করতে বলছে সেই অঙ্কটির মান হলো 7। তার মানে এটি এই অঙ্কটির উত্তর। তো ভিউয়ার্স, আমরা একটি কনসেপ্ট শিখলাম, সেই কনসেপ্টের অ্যাপ্লিকেশন বা প্রয়োগ করে একটি অঙ্ক করলাম। এখন আমরা দ্বিতীয় পর্যায়ে যাব আজকের লেকচারের। তারপরে আমরা সেই দ্বিতীয় পর্যায়ের বেসিক এবং কনসেপ্ট নিয়ে আরো কিছু অঙ্ক করার চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা এখন যে বিষয়টি শুরু করব সেটি হলো পরম মান চিহ্ন থাকবে একটি এক্সপ্রেশনে, সেটিকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করব। ঠিক তেমনি তার উল্টা, অর্থাৎ পরম মান চিহ্ন থাকবে না, সেটিকে আমরা পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করব। এই দুইটি বিষয় করবার পর আমরা এই দুইটির আবার সংমিশ্রণে, এই দুটির আবার কম্বিনেশনে আমরা আরো একটি অঙ্ক করব, যেখানে পরম মান চিহ্ন একবার থাকবে না, আবার একবার থাকবে। তারপরে অঙ্কটির উত্তর মিলে যাবে। তাহলে আমরা প্রথম পর্যায়ে শুরু করি, যেখানে পরম মান চিহ্ন সম্বলিত একটি এক্সপ্রেশন দেওয়া থাকবে, উত্তরে এসে পরম মান চিহ্ন থাকবে না, আর সেই অঙ্কটিকে আমরা বলবো পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো। আমরা শুরু করি। ভিউয়ার্স, আমাদের যে বেসিক এই মুহূর্তে কাজে লাগবে, যে সূত্রটি কাজে লাগবে, সেটি হলো মডুলাস অফ এক্স লেস দ্যান কে হলে, এখানে দেখবার বিষয় এক্স কিন্তু চলক যেটি মডুলাসের ভিতরে, আর এই কেটি কিন্তু ধ্রুবক যেটি একটি অসমতা চিহ্নের সাথে আছে। অর্থাৎ মডুলাস অফ এক্স লেস দ্যান কে হলে আমরা বলবো মাইনাস কে লেস দ্যান এক্স লেস দ্যান প্লাস কে। অর্থাৎ সূত্রটিতে এই কেটি, এই ধ্রুবক সংখ্যাটি মাইনাস এবং প্লাস দিয়ে দুই সাইডে থাকবে, এবং এই মডুলাসের ভিতরে যে এক্সপ্রেশন বা যে টার্মটি থাকবে সেটি কিন্তু মাঝখানে থেকে যাবে, আর এই যে অসমতার চিহ্ন থাকবে এটি দুই সাইডে বসে যাবে। এটি হলো সূত্র। এই সূত্রটি কাজে লাগিয়ে আমরা এখন একটি অঙ্ক করব, যে অঙ্কটির নাম হলো পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো। ভিউয়ার্স, আমরা এই যে অঙ্কটি দেওয়া আছে এখানে মডুলাস চিহ্ন দেখতে পাচ্ছি, কিন্তু আমরা অঙ্কটি করবার পর যে উত্তরটি আসবে সেখানে মডুলাস চিহ্ন থাকবে না, তাই অঙ্কটির নাম পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। আর এই অঙ্কটি করতে যে আমরা কিন্তু এই সূত্রটি ব্যবহার করব, যেখানে পরম মান চিহ্ন ছিল এক্সপ্রেশনে, উত্তরে নেই। তাহলে এই সূত্রের সাথে যদি এই অঙ্কটি আমরা তুলনা করি, তাহলে দেখতে পাবো x এর পরিবর্তে 2x + 3 আর k এর পরিবর্তে 7। তার মানে আমরা এভাবে লিখতে পারি, এই 7টি মাইনাস এবং প্লাস হয়ে দুই সাইডে গেল, মডুলাসের ভিতরে এক্সপ্রেশনটি থেকে গেল, এবং অসমতা চিহ্নটি দুই সাইডে আমরা লিখে ফেললাম। ভিউয়ার্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সূত্রটি কাজে লাগিয়ে আমরা পরম মান চিহ্ন সম্বলিত এক্সপ্রেশনটিকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করলাম। এমনি অনেক ধরনের অঙ্কই আমাদের পাঠ্যপুস্তকে পাওয়া যাবে, বিভিন্ন রাইটারের, যে অঙ্কগুলো হুবহু আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা বা এইচএসসি পরীক্ষায় এসে থাকে। সাথে সাথে এটি শুধু ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য না, ইন্টার পরবর্তী যে অ্যাডমিশন টেস্ট, ভার্সিটি লাইফে যে অ্যাডমিশন টেস্ট থাকে, সেখানেও কিন্তু এ জাতীয় অঙ্ক এমসিকিউ বা রিটেন আকারে দেখা যায়। ভিউয়ার্স, একটি মজার বিষয় হলো, এই যে অঙ্কটি আমরা করলাম পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ, ঠিক এই অঙ্কটির পরে আর দুইটি লাইন যদি আমরা এখানে সংযুক্ত করি, তাহলে আবার নতুন দুইটি অঙ্ক শেষ হয়ে যাবে। তার কেমন ভাবে শেষ হয়, আমরা নতুন একটি অঙ্ক দিয়ে সেটি প্রকাশ করি। ভিউয়ার্স, আমাদের যে অঙ্কটি আছে মডুলাস অফ 2x - 5 লেস দ্যান 3, এটিকে যদি আমরা আমাদের সেই পুরনো কনসেপ্ট বা বেসিকের দিকে তাকাই, তাহলে আমরা লিখতে পারি, ভিউয়ার্স, আমরা যে বেসিকটি শিখেছিলাম পরম মান চিহ্ন থাকলে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ, সেই বেসিকটি দিয়ে আমরা এই মুহূর্তে তিন ধরনের অঙ্ক সমাধান করব।
তার একটি হলো পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো, আরেকটি হলো সমাধান করো, এবং 3 নাম্বারটি হলো সমাধান করো ও সমাধান সেট সংখ্যা রেখায় প্রকাশ করো। তার প্রথমটি আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি কি করে পরম মান চিহ্ন থাকলে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হয়। ঠিক তার পরের লাইনে যদি নির্ণয় সমাধান লিখে আমরা এই উত্তরটি লিখে ফেলি তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই দাগটা দিয়ে এই অঙ্কটাকে একটা সেগমেন্ট করা হলো, আর এই দাগটা দিয়ে এ পর্যন্ত একটি সেগমেন্ট করা হলো। তার মানে এই সেগমেন্টটুকুর নাম হচ্ছে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। আর এই পর্যন্ত যদি আমরা নিই তাহলে এই সেগমেন্টটুকুর নাম হলো সমাধান করা। ঠিক তেমনি যদি আরো একটি লাইন সমাধান সেট, আমরা জানি কি করে সমাধান সেট লিখতে হয়, x belongs to r such as, এই সমাধান বা পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ এটি যদি লিখে দিই তাহলে সমাধান সেট হয়ে গেল। আর এই সমাধান সেটকে যদি আমরা সংখ্যা রেখায় প্রকাশ করি তাহলে দেখতে পাবো x এর মানটি +1 থেকে বড় কিন্তু +4 থেকে ছোট। তার মানে +1 না, +4 না, +1 আর +4 এর মাঝে। সেজন্য আমরা +1 আর +4 এর মাঝের অংশটি কালো বা ডার্ক করে দিয়েছি, যাতে করে বোঝা যায় x এর মানটি 1 আর 4 এর মাঝে অবস্থিত। সেজন্য আমরা এই পর্যন্তই পুরো সেগমেন্টটার আমরা নাম দিচ্ছি সমাধান করো ও সমাধান সেট সংখ্যা রেখায় প্রকাশ করো। সো ভিউয়ার্স, আমরা একটি অঙ্কের মাধ্যমে 3 ধরনের অঙ্ক সমাধান করলাম, যেটিকে আমরা 3টি পর্যায়ে সমাধান করতে পারবো। তো আমরা এবার আমাদের এর পরের টপিক বা বিষয়ে চলে যাই। তো ভিউয়ার্স, আমাদের এই মুহূর্তে টপিক হলো পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। আমরা একটু আগে করলাম পরম মান চিহ্ন ছিল, পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ, সে সংক্রান্ত আমরা 3 ধরনের অঙ্ক সমাধান করলাম। এখন আমরা করব পরম মান চিহ্ন থাকবে না অঙ্কে, কিন্তু উত্তরে পরম মান চিহ্ন আসবে, যেটির নাম পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। এই অঙ্কটি করতে গেলে আমাদের যে বেসিকটি লাগবে সেটি হলো, যদি এক্সপ্রেশনটি a x b হয় তাহলে আমরা উভয় পক্ষ থেকে a + b/2 বিয়োগ করব। যেমন আমাদের অঙ্কটি যদি -1 2x - 3 5 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি a এর পরিবর্তে -1, b এর পরিবর্তে 5। সেক্ষেত্রে আমরা a + b/2 তার মানে -1 + 5/2 অর্থাৎ 2 বিয়োগ করে দেব। সেক্ষেত্রে -1 - 2 এক্সপ্রেশন -2 5 - 2, আমাদের অঙ্কটি আসলো -3 2x - 5 3। আমরা আগের বেসিক অনুযায়ী এই অঙ্কটিকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করলে এই এক্সপ্রেশনটি পরম মান চিহ্নের ভিতরে যায়, আর +3 - 3 অর্থাৎ অসমতার চিহ্ন দিয়ে +3 হয়। সুতরাং খুব সহজে আমরা এই কনসেপ্টটি কাজে লাগিয়ে পরম মান চিহ্ন থাকবে না কিন্তু উত্তরে আমরা পরম মান চিহ্ন আনতে পারবো। আর এই জন্য এই অঙ্কটির নাম হলো পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। তো ভিউয়ার্স, আমরা আজকে মূলত যে বেসিকটি শিখলাম সেটি হলো পরম মান চিহ্ন আর বাস্তব সংখ্যার প্রাথমিক ধারণা। তো পরম মান চিহ্ন থাকলে পরম মান চিহ্ন উত্তরে থাকবে না, আবার পরম মান চিহ্ন থাকবে না কিন্তু উত্তরে থাকবে। এই দুটো সংমিশ্রণে আমরা এখন যে অঙ্কটি করব সেটি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে খুব বেশি দেখা যায়, সাথে সাথে প্রায়ই ইন্টারমিডিয়েট পরীক্ষাতে এই অঙ্কটি দেখা যায়। আজকের সেশনে আমরা যে বেসিকগুলো নিয়ে আলোচনা করলাম বা যে বেসিকগুলো শিখলাম সেই বেসিকগুলো সংমিশ্রণে আমরা এখন একটি অঙ্ক করব, যে অঙ্কটি ইন্টারমিডিয়েট লেভেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা সেই অঙ্কটি দেখি কিভাবে সমাধান করতে হয়। ভিউয়ার্স, আমরা অঙ্কটির দিকে তাকালে দেখতে পাবো মডুলাস অফ x - 1 1/10 হলে প্রমাণ করো x² - 1 21/100। আমরা প্রথম যে অঙ্কটি আমাদের দেওয়া আছে এখানে দেখব x² নেই, x আছে, কিন্তু উত্তরে আমাদের x² আছে। তার মানে একটা বিষয় স্পষ্ট, আমাদের বর্গ করতে হবে। আবার আমরা যদি এই অঙ্কটি পরম মান বা মডুলাস চিহ্ন আছে, একে যদি পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে চাই তাহলে আমাদের লিখতে হবে -1/10 এক্সপ্রেশন +1/10। এখান থেকে আমরা অঙ্কটি পাচ্ছি 9/10 x 11/10। পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করলে এ পর্যন্ত আসতে পারি। এখন এখান থেকে যদি আমি আমার অঙ্কের উত্তরটার দিকে তাকাই তাহলে দেখতে পাই এখানে আছে স্কয়ার কিন্তু আমার আছে x। তার মানে বোঝা যাচ্ছে এই প্রত্যেকটা পক্ষকে বর্গ করে দিতে হবে। যদি বর্গ করি তাহলে 81/100 x² এবং 121/100 পাই। এবার দেখার বিষয় x² -
অন, কিন্তু আমার আছে এক্স স্কয়ার। তার মানে আরো একটা জিনিস স্পষ্ট, প্রত্যেকটা পক্ষ থেকে 1 বিয়োগ করে দিতে হবে। যদি বিয়োগ করি তাহলে আমরা এভাবে লিখতে পারি। লেখার পরে ক্যালকুলেশনে আমার যে লাইনটি দাঁড়ায় সেটি হলো -19/100 লেস দেন এক্স স্কয়ার মাইনাস 1 লেস দেন 21/100। এখন আমরা জানি একই সংখ্যা যদি প্লাস এবং মাইনাস চিহ্ন সম্বলিত অসমতা দুই পক্ষে থাকে তখন আমরা মডুলাস আনতে পারি। আবার আমার অঙ্কের উত্তরে আছে 21/100, তার মানে বিষয়টি স্পষ্ট, মডুলাসের দুই পক্ষে -21/100 এবং +21/100 থাকতে হবে, কিন্তু আমার আছে +21/100, পক্ষান্তরে আছে -19/100, অর্থাৎ এটিকে অবশ্যই -21/100 হতে হবে। আমরা লিখলাম -21/100, কিন্তু যৌক্তিকতা কোথায় সেটা একটু দেখে আসি। আমরা জানি -21/100 থেকে -19/100 বড়, এটা যদি জানি তাহলে আমরা বলতে পারি এই টার্ম থেকে এই টার্মটি বড়, আবার এই টার্ম থেকে এই টার্মটি বড়, অর্থাৎ এই টার্ম থেকে এই টার্মের সম্পর্ক হলো এর থেকে এটি বড়। তার মানে -21/100 থেকে -19/100 বড়, 100 বড়, -19/100 থেকে এক্স স্কয়ার মাইনাস 1 বড়, অর্থাৎ আমরা বলতে পারি -21/100 থেকে এক্স স্কয়ার মাইনাস 1 টার্মটি বড়, এবং এটি থেকে গেল। স্বাভাবিকভাবে আমরা এখন মডুলাস চিহ্নটি আনতে পারি এক্স স্কয়ার মাইনাস 1 এবং অসমতা দিয়ে 21/100, সাথে সাথে আমার উত্তরটি চলে আসলো। তাহলে আমরা খুব সহজে দেখতে পেলাম অঙ্কটিতে পরম মান চিহ্ন ছিল, একবার পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করলাম, সাথে সাথে আমরা আবার পরম মান চিহ্ন ব্যবহার করে অঙ্কটির উত্তর পেয়ে গেলাম। অর্থাৎ আমরা পরম মান চিহ্নের যে সূত্রটি ছিল সেই সূত্রটি কাজে লাগিয়ে আজকে আমরা 5 ধরনের অঙ্কের সমাধান করতে শিখলাম। এটি ছিল আমাদের এই বাস্তব সংখ্যার প্রথম লেকচার, এবং এর পরবর্তী পর্যায়ে আমরা বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ শিখব। সাথে সাথে আমরা কোন সংখ্যা মূলদ কিনা, কোন সংখ্যা অমূলদ কিনা এবং ভগ্নাংশ পূর্ণ সংখ্যা সম্বলিত আমরা বিস্তারিত একটি ধারণা পাবো এই বাস্তব সংখ্যার দ্বিতীয় লেকচারে। ভিউয়ার্স, আমাদের বাস্তব সংখ্যার উপর দুটি নির্ধারিত লেকচার ছিল, সেই লেকচারের প্রথমটি আজ শেষ হলো। আমাদের লেকচার বা সেশন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার করুন। যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে ইনবক্স করুন। সাথে সাথে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের এই সেশনের উপর তাহলে সেই প্রশ্নটিও করতে পারেন। আমরা পরবর্তী সেশনে আপনার প্রশ্নটির যথাযথ উত্তর বা সমাধান দিব।